উফ, কি গরম আজ বাবা! সারাদিন খেতে কাজ করে শরীরটা যেন ছেড়ে দিয়েছে। ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালাতে হবে, শিগগিরই করো। কি 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 বলছিস কি চম্পা? গ্রাম ছেড়ে পালাবো? কিন্তু কেন? আরে এত কথা বলার সময় নেই গো। রাত পেরোনোর আগে আমাদের এখান থেকে দূরে চলে যেতে হবে। গ্রামের লোকে জানতে বেশি দেরি হবে না, কেন বুঝছো না? এই 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 চম্পা, তোর কি মাথাটা গেল না কি রে? কি আবল তাবল বকছিস তখন থেকে? নিজেদের বাড়িঘর ছেড়ে আবার পালাতে যাবো কেন? কারণ আমাদের ভাগ্য বদলাতে চলেছে গো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। কি? চম্পা তার হাতে ধরা শালুটা অতি সন্তর্পণে মদনের সামনে রাখলো। তারপর সেটা থেকে বের করলো খড়গটা এতটাই তীক্ষ্ণ আর চকচকে যে দেখে যেন মনে হয় চাঁদের অর্ধেক টুকরো পড়ে রয়েছে। চম্পার মুখে তখন যুদ্ধ জয়ের হাসি, কিন্তু মদন ভীষণ অবাক হয়ে বলল, এটা এটা তো কাশীনাথ চক্রবর্তীর মন্ত্রপুত খড়গ, তাই না? তুই এটা পেলি কি করে চম্পা? এ ব্যাপারটা কি? হ্যাঁ, এটা কর্তাবাবুর মন্ত্রপুত খড়গ, আর এটা দিয়েই আমরা আমাদের জীবন বদলে ফেলবো গো, বদলে ফেলবো। ও চম্পা, তুই 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 কেন আমাকে বলছিস না বলতো? এই খড়গ তুই পেলি কি করে? কাশীনাথ বাবু তোকে এটা দিতে দিলে? এই দুনিয়ায় কেউ কাউকে কিছু এমনি এমনি দেয় না গো, ছিনিয়ে নিতে হয়। কর্তাবাবু আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আমি তাকে হত্যা করে তার এই খড়গ ছিনিয়ে নিয়ে প্রতিশোধ নিয়েছি। চম্পা, কি বলছিস তুই? তুই কাশীনাথ বাবুকে? হায় হায় সর্বনাশ! গ্রামের লোক জানাজানি হলে যে সাংঘাতিক কাণ্ড হবে রে। কি করবো এবার আমরা? এবারে আমাদের নতুন জীবন শুরু হবে গো। কর্তাবাবু এই খড়গ দিয়ে লোকের ভবিষ্যৎ বলে দিত, আমরাও তাই করে অনেক অনেক টাকা রোজগার করব। দেখি, সবার আগে আমি তোমার ভবিষ্যৎটা দেখি। আমার ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ, এই খড়গের মধ্যে হাত কেটে নিজের এক ফোঁটা রক্ত দাও দেখি। আরে দাও দাও, দেরি করো না। আরে আচ্ছা আচ্ছা বেশ, তুই যখন বলছিস তখন দেখি। বাবরে! এই তো রক্ত। এবারে এই খড়গটা হাতে নিলেই আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবো। কি হলো? দেখতে পাচ্ছি না কেন? কর্তাবাবু তো এমন করেই ভবিষ্যৎ গণনা করতেন। না না, আবার দেখি। পাচ্ছি না, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে কি এটার মধ্যে কোনো জাদু ছিল না? যেটা ছিল শেষ হয়ে গেছে। হে চম্পা, তুই কি আবল তাবল বলছিস বলতো? এই খড়গের জন্য তুই কাশীনাথ বাবুকে হত্যা করলি, আর এখন হায় হায় হায়, কি হলো? না 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 না, এ হতে পারে না। এই খড়গ দিয়ে ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? হবে হবে, এই খড়গকে আমার ভাগ্য ফিরিয়ে দিতেই হবে। চুপ কর, কসুর মাথা হবে। সবকিছু সবার হাতে বস মানে না রে চম্পা। ওরে, এবারে গ্রামের লোকে আমাদের যে শেষ করে ফেলবে। কি সর্বনাশ করলি তুই চম্পা, তুই কি করলি? এরপরেই যে কাণ্ডটা ঘটল সেটা না মদন আশা করেছিল আর না চম্পা। খড়গ আমার হাতে বশ মানে না বশ। দেখবি কেমন বশ মানে, দেখবি। কি করলাম আমি? কি হলো? কি হলো তোমার? হায় 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 হায়, আমি এটা কি করলাম? কেন করলাম? ওগো চোখ খোলো তুমি। এই খড়গ, এই অভিশপ্ত খড়গ আমার সবকিছু কেড়ে নিল। হ্যাঁ, আমি মরবো। চম্পা উন্মাদের মতো তার হাতে ধরা খড়গটা দিয়ে নিজের গলা কাটতে চেষ্টা করতে থাকলো, কিন্তু অদ্ভুত কাণ্ড, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মরতে দেবে না।
ও, আজকের দিনটা বেজায় গুমোট করেছে। রাতের দিকে মনে হয় বৃষ্টি নামবে। আজকের মতো যা হয়েছে সেই নিয়ে ঘরে চলে যাবো ভাবছি। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু নদীর ওই পাড়ে পৌঁছে দেবে? হ্যাঁ, কেন দেব না মা, উঠে এসো। এমনিতেই সন্ধে এসেছে, আকাশে মেঘও জমতে শুরু করেছে। আমিও পারাপার করে দিয়ে ঘরে ফিরবো। উঠে এসো মা। কিন্তু মাঝি ভাই, আমার কাছে না কোনো পয়সা নেই। মা দেখো, নৌকা পারাপার করেই তো আমার পেট চলে, তাই পাড়ের কই না পেলে সমস্যাই হয়। আমি জানি মাঝি ভাই, কিন্তু সত্যি বলছি, আমার ওই পাড়ে যাওয়াটা খুব দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভেবো না মা, তুমি নৌকায় উঠে পড়ো দেখি। অন্য কোনো যাত্রী এলে আমি তোমারে নিশ্চয়ই পার করে দেব, তাহলে আমারও পুষিয়ে যাবে ক্ষণ। ও ও মাঝি ভাই, মাঝি ভাই, বৃষ্টি আসছে, তার আগে আমাকে একটু ওই পারে পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে দেব। হ্যাঁ, আপনি আপনি উঠে আসেন। দেখলে তো মা, তোমার সমস্যার সমাধান হয়ে গেল, আর আমারও। মাঝি তার নৌকা চালাতে শুরু করতেই দেখল কিছু আঁকড়ে ধরে বসে আছে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, আর মুখে যেন দুঃখ বেদনা ঘর বানিয়ে নিয়েছে। মাঝি বলল, মা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তোমার ওই হাতে লাল শালুতে ওটা কি? তুমি এমন করে ওটা ধরে রেখেছো যেন খুব দামি কিছু। দামি না মাঝি ভাই, এটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। এটা একটা খড়গ। কিন্তু ওই বংশের শেষ জমিদার কাশীনাথ চক্রবর্তী ছিলেন খুব ভালো লোক। এমনিতে হাসি খুশি স্বভাবের হলেও কর্তা ছিলেন খুব অস্থির স্বভাবের। কখনো কোনো কিছুতে তার মন স্থির থাকতো না। কখনো 3-4 মাসের জন্য জাদুবিদ্যা শিখতে চলে যেতেন, তো কখনো গান বাজনার শখ জাগলে মাসের পর মাস বাড়ি ফিরতেন না। একদিন কর্তা আমাকে ডেকে বললেন, চম্পা, চম্পা, এই চম্পা, এই এদিকে একটু আয় দেখি মা। আগে ডাকছিলেন কর্তা? হ্যাঁ হ্যাঁ, এই চম্পা, শোন, আমি এদিক ওদিক যাচ্ছি বুঝলি, ফিরতে ফিরতে হয়তো ওই 6-7 মাস হয়ে যাবে। তুই বাড়ির খেয়াল রাখিস বুঝলি। সে নিয়ে আপনি চিন্তা করবেন না কর্তা, আমি ঘরদোর সব পরিষ্কার করে রাখবো। কিন্তু কর্তা, এবারে আপনি যাচ্ছেন কোথায়? আর কি বলি চম্পা, তুই তো আমায় আজ থেকে দেখছিস না, তোর কাছে কিছুই লুকাবো না। সংসার ধর্ম তো আর করলাম না, তাই একটুই কালকেই আসাম যাচ্ছি বুঝলি। সে তো ঠিকই কর্তা, তাই এবারে বুঝি বিশেষ কিছুর জন্য যাচ্ছেন? বিশেষ কিছু কিনা জানি না, তবে ভাবছি এবারে ধর্মকর্মে একটু মন দেব বুঝলি। অনেক তো হলো, এবার ঠাকুর দেবতার দিকে একটু ধ্যান দেওয়া দরকার। বেশ বেশ, আপনি নিশ্চিন্তে যান কর্তা, আমি সব দিকে খেয়াল রাখবো। পরদিন কর্তা চলে গেলেন। যখন ফিরলেন তখন প্রায় 7 মাস পেরিয়ে গেছে। কিন্তু এবারে কর্তার মধ্যে যেন বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলুম। যেন যে মানুষটা গেছিলেন এখন আর তিনি সেই মানুষ নন। দেখলাম কর্তার সাথে একটা জিনিস নিয়ে এসেছেন, যেটা তিনি লাল শালু দিয়ে মুড়িয়ে রাখেন। আমি জিজ্ঞেস করলে বললেন, আমার জীবনটা বদলে গেছে রে চম্পা, সারাটা জীবন অনেক ছুটেছি, কিন্তু আর নয়। আমার কিন্তু কর্তার কথায় একটু বিশ্বাস হলো না। উনি খামখেয়ালি মানুষ, কখন কি করেন ঠিক নেই। পরে জানলাম তিনি সঙ্গে করে একটা খড়গ নিয়ে এসেছেন, আর কিছুদিনের মধ্যে দেখলাম কর্তা সেই খড়গ দিয়ে মানুষের ভবিষ্যৎ বিচার করছেন। কদিনের মধ্যে গোটা এলাকায় তার নাম ছড়িয়ে পড়তে শুরু করলো। জমিদার বাবু, একটু দেখুন না, সামনেই মকদ্দমা রয়েছে। এটা রায় জানতে পারলে বড়ই উপকার হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি একটা কাজ করো তো, এই খড়গের মধ্যে নিজের একটু রক্ত দাও দেখি, তারপরে আমি সব বলছি। কি হলো জমিদার বাবু?
কি দেখলেন বলুন না। আরে অত উতলা হতে হবে না তোমাকে, আমি স্পষ্ট দেখেছি সামনের মোকদ্দমায় তুমি শুধু জিতবে তাই নয়, তোমার শত্রুপক্ষের মুখে চুন কালি মাখিয়ে জিতবে। হে জমিদার বাবু, আপনি আমায় বাঁচালেন। উফ, কি যে শান্তি পেলাম। যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে আমি আমি এক না দুই হাঁড়ি মিষ্টি পাঠিয়ে দেবো। সত্যি মানে 100% সত্যি হবে গো, তুমি শুধু মিষ্টি কেনার ব্যবস্থা করো। সেদিন আমি আড়াল থেকে সবটা দেখেছিলাম। কদিন পরে সেই লোকটা যখন 2 হাঁড়ি মিষ্টি পাঠিয়েছিল সেটাও আমি রান্নাঘরে রেখেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে এসব বুজরুকি ছাড়া আর কিছুই মনে হতো না। বারবার ভাবতাম খড়গের মধ্যে রক্ত দিয়ে কখনো ভাগ্য গণনা করা সম্ভব নয়। একদিন কৌতূহল চেপে রাখতে না পেরে কর্তাকে বললাম, কর্তা আপনার খাবার। হ্যাঁ হ্যাঁ, দে দে দে, তাড়াতাড়ি খেয়ে বাইরে যাই। এতক্ষণে তো আবার ওই লোকেদের হই হট্টগোল শুরু হয়ে গেছে বোধহয়। কর্তা, অনেক দিন ধরেই আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলুম। হ্যাঁ বল না, বল বল বল। কর্তা, এই যে খড়গটা দিয়ে আপনি মানুষের ভবিষ্যৎ দেখতে পান, সেটা কিভাবে পারেন? মানে মানে তুই এসব বিশ্বাস করিস না তাই তো? এটা আমি আগে থেকেই জানি রে। তবে সত্যি বলতে কি, আমিও না আগে বিশ্বাস করিনি, কিন্তু এটা এটা যে সে খড়গ নয় রে মা, এটা হলো মাতঙ্গিনী দেবীর খড়গ। মাতঙ্গিনী দেবীর খড়গ? হ্যাঁ, এই খড়গের শক্তি একেবারে ওই অপরিসীম। এতে যেই মানুষের রক্তের ফোঁটা লাগবে আমি তার ভবিষ্যৎ পরিষ্কার ভাবে দেখতে পারি। এই 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 তুই যদি চাস একবার তোরটাও দেখে দিতে পারি। দেখবেন কর্তা? তাহলে দেখুন না আমাদের কবে উন্নতি হবে। আচ্ছা বেশ বেশ বেশ, আমি খেয়ে নি বুঝলি, তারপরে সবার আগে তোর ভাগ্য গণনা করব। কর্তামশাই হাসি মুখে চোখ বন্ধ করলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখে যেন মেঘ ঘনিয়ে উঠতে শুরু করলো। ভুরু কুঁচকে তিনি যেন কিছু দেখার চেষ্টা করছেন। নিমেষে নিমেষে তার মুখের ভাব বদলে যেতে থাকলো ভয়ঙ্কর রাগে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরেই চোখ খুললেন জমিদার বাবু। তার চোখে যেন আগুনের ভাটা জ্বলছে। সেই আগুনের তীব্র আঁচে তিনি যেন পুড়িয়ে দেবেন আমাকে। পাপিষ্ঠা, পিশাচিনী, তোর এত বড় আস্পর্ধা! তুই আমার সাথে ছল করিস! বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এ আপনি কি বলছেন কর্তা বাবু? আমি কি করেছি? কি করেছিস? তোকে আমি কখনো কাজের ঝি বলে মনে করিনি, সব সময় বিশ্বাস করেছি। আর তুই তুই আমার পেছনে ছুরি বসাবি? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, তোর মুখ আমি দেখতে চাই না। কর্তা, কর্তা আপনার কোথাও ভুল হচ্ছে কর্তা। আমি কিচ্ছু করিনি, আমাকে এইভাবে বের করে দেবেন না। আমি তো কোনোদিন আপনার কোনো কাজে গাফিলতি করিনি। তুই বেরোলি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? ছোট লোকের জাত, এই জন্যই বলে তোদের মাথায় চাপাতে নেই। বেরিয়ে যা, আর যদি কোনোদিন তোকে এই তল্লাটে দেখি আমি একেবারে তোকে গ্রাম ছাড়া করব। বেরো। হে ভগবান, কি হলো? আমি যে কিছুই করিনি, এত বছর ধরে মন দিয়ে কাজ করেছি, তবুও কর্তা বাবু বিনা দোষে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। এবারে কি করব? কিভাবে সংসার চালাবো? হায় হায় হায়, কি হয়ে গেল এবারে? এবারে আমি কি করব? হে ভগবান, এ তোমার কেমন বিচার? ওগো, ওগো, কি হয়েছে? তুমি এমন করে মাথা চাপড়াচ্ছ কেন? ওরে শম্পা রে, শম্পা, সব শেষ হয়ে গেল রে। আমার মুদির দোকানটা আগুনে পুড়ে সারকার হয়ে গেছে রে। হায় হায় হায়। কি কি বলছো কি তুমি? কি করে হলো?
ওগো বলো কি করে হলো? আরে জানি না, আমি কিছু জানি না। কাল সন্ধ্যেবেলা ঠাকুরের সামনে ধূপকাঠি জ্বেলে এসেছিলাম, সকলে বলছে সেই থেকে আগুন লেগেছে। আরে কি হবে রে চম্পা, ছেলেটারে কি খাওয়াবো? কর্তা বাবু আমাকে ছাড়িয়ে দিয়েছেন, এবারে যে পথে দাঁড়াতে হবে গো। হায় হায় হায়, কি হয়ে গেল? ভগবান, তুমি এত নিষ্ঠুর, কি অন্যায়ের শাস্তি দিচ্ছ তুমি ভগবান। এরপরেই যেন আমাদের সুখের সংসারে নেমে এলো অভিশাপ। আমাদের কাছে এত টাকা ছিল না যে নতুন করে মুদি দোকান দিতে পারবো। ঘরে চাল নেই, ডাল নেই, ছেলেটা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। নিরুপায় হয়ে আবার গেলাম কর্তাবাবুর কাছে, কিন্তু এবারে তিনি আরো অপমান করে পেয়াদা দিয়ে আমায় তাড়িয়ে দিলেন। আসার সময় দেখলাম তার পশার আরো বেড়েছে। মনের মধ্যে একটা ছাই চাপা আগুন যেন ভড়কে উঠল। ও, ওখানে আমার ছোট ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে, আর এখানে কর্তাবাবু টাকার গদিতে শুয়ে আছে। কেন ভগবান, কেন কেন এমন অবিচার, কেন এমন অবিচার ভগবান? কি গো, কিছু ব্যবস্থা হলো? মহাজন টাকা ধার দিতে রাজি হলেন? না রে চম্পা, ওরা বললো তোর কাজ নেই, তোর বউরে জমিদার বের করে দেছে, টাকা ফেরত দিবি কেমনে? মা, ও মা, বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। সেই কাল রাত থেকে কিচ্ছু ঠিক খাইনি মা। ও মা, শুনতে পাচ্ছ না? আমার খিদে পেয়েছে মা, খেতে দাও, আমাকে খেতে দাও না মা। খা খা বেটা খা, সারাদিন খালি খাওয়া আর খাওয়া। মরিস না কেন তুই? মর না, মর, তাহলে আমার জ্বালাটা একটু জুড়বে। মর, মর না। চম্পা, তুই কি পাগল হলি? কি করছিস তুই? ছেলেটাকে সে মেরে ফেলবি? ওর কি দোষ এতে? ও তো ছেলে মানুষ। তো কি করব, কি করব আমি? ঘরে একটা দানা নেই, পেটের ছেলেটারে খেতে দিতে পারছি না। আমি কি করব গো? হে ভগবান, এ কি পাপের শাস্তি দিচ্ছ আমায়? দিনের পর দিন ছেলেটা আমার খালি পেটে শুতো। বরটা রাতের পর রাত চিন্তায় দু চোখের পাতা এক করতে পারতো না। আমার খালি মনে হতে লাগলো এই সব ওই জমিদারের জন্য। ওই আমার জীবনের সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে, আর সেগুলো নিয়ে নিজে বড় লোক হচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম, ওকে আমি ভালো থাকতে দেব না। ওই খড়গ আমি চুরি করব, আর সেটা নিয়ে পরিবার নিয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। এই ভেবে একদিন বিকেলে জমিদার বাড়ি গিয়ে হাজির হলাম। যা আন্দাজ করেছিলাম তাই, জমিদার এখন ছাদে পায়চারি করছে। এই সুযোগে ওর খড়গটা নিয়ে চলে যাব। তারপরে তোমার ভাগ্য আমার হবে জমিদার, আমার। হয়তো ওই খড়গটা এবারে আমার হবে, আমার। হতভাগী, তাই তো বলি আমার গণনা তো ভুল হবার নয়। তোকে আমি ঠিকই চিনেছিলাম। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেলি চম্পা। আমি তোর লজ্জা লাগলো না? যেই বাড়িতে তুই এত বছর কাজ করলি সেই বাড়িতেই তুই চুরি করছিস। আগের বার তোকে এমনি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তোকে আমি পুলিশে দেব। দেখ তুই। লজ্জা তো তোর লাগা উচিত জমিদার। বিনা কারণে তুই আমাকে কাজ থেকে বের করে দিয়েছিস। তোর জন্য আমার স্বামীর দোকান পড়ে গেছে, তোর জন্য আমার ছেলেটা খিদের জ্বালায় জ্বলছে। তুই 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 এসবের জন্য দায়ী। তুই ছোট লোকের জাত, তোর এত সাহস তুই আমায় চোখ রাঙাস? তুই করে কথা বলিস? জমিদার কাশীনাথ চক্রবর্তীকে তুই আজ অপমান করেছিস। তোকে আজকে আমি মুখে চুনকালি মাখিয়ে গ্রামে ঘোরাবো, দেখ। কিন্তু তার সুযোগ তো তুই পাবি না জমিদার, কারণ আজকেই তোর শেষ দিন। আজকেই। কি করলাম আমি? আমি তো এরকম করতে চাইনি। হায় 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 হায়। কর্তাবাবু, কি করলাম আমি? না 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 না, যা হবার হয়ে গেছে, কিন্তু
আমার এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। না না, এক্ষুনি কেউ এসে পড়লে আমাকে পুলিশে দেবে। এই খড়গ নিয়ে আমরা অনেক দূরে পালিয়ে যাব, হ্যাঁ অনেক দূরে। আর তারপরেই ঘটলো আমার জীবনের সেই অভিশপ্ত ঘটনা। এত পর্যন্ত বলে চম্পা ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু মা, তুমি এই খড়গকে নিজের সঙ্গে রেখেছো কেন? এটাকে তো জলে ফেলে দিতে পারতে, কিংবা এই চেষ্টা কি করিনি ভাবছো? যেদিন আমার হাতে আমার স্বামী ছেলের খুন হলো সেদিন রাতেই আমি ঠিক করেছিলাম এই খড়গের জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। এই শয়তানকে আমি নদীর জলে ছুঁড়ে ফেলে দেব। আমার লোভের জন্য আমি সবকিছু শেষ করে ফেললাম। সব শেষ হয়ে গেল আমার স্বামী, আমার ছেলেটা। হে ভগবান, আমি আর বাঁচতে চাই না। আমিও মরে যেতে চাই। আমি বেঁচে আছি, কিন্তু আমি তো জলে ঝাঁপ দিয়েছিলাম। হে ভগবান, কেন আমাকে মরতেও দিচ্ছ না? কেন ভগবান? এটা তো আমি ফেলে দিয়েছিলাম। হে ভগবান, আমার কি এর থেকে রেহাই নেই? এ কি দুর্বিষহ জীবন ভগবান! আর পারছি না, আমি যে আর পারছি না। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেব জানি না মা, তবে এটুকু বলবো, ঈশ্বরকে ডাকো, তিনি তোমাকে রক্ষা করবেন। আর সেই ঈশ্বরের নাম দেবী মাতঙ্গিনী। আমি নরেন, আমি মাতঙ্গিনী দেবীর পূজারী। আর তুমি যেই খড়গ হাতে ধরে আছো সেটা কোনো সাধারণ খড়গ নয়, সেটা হলো কুমনি প্রজাতির খড়গ। তারা কারা? উত্তরের নির্মলপুরে কুমনি উপজাতি বলে এক উপজাতি বাস করত। তাদের দেবী ছিলেন মাতঙ্গিনী দেবী। এই খড়গ দিয়ে তারা অনেক তন্ত্র সাধনা করে প্রেত নামাতো, এমনকি মরা মানুষকে জীবিত করারও প্রক্রিয়া করত। কিন্তু আমি তো এসব কিছুই জানি না বাবু। আমি তো কাউকে খুন করতেও চাইনি। জানি, তোমার হাতে যেই হত্যা হয়েছে সেগুলো তুমি নিজে থেকে করনি, তোমার দ্বারা ওগুলো করানো হয়েছে, আর করিয়েছে অপশক্তি। কিন্তু চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। কোথায় যাব? আমি দেবী মাতঙ্গিনীর মন্দিরেই যাচ্ছি। তুমিও সেখানে গিয়ে যার খড়গ তাকে ফিরিয়ে দিও। তার চরণে এটি রেখে নিজের সমস্ত পাপ স্বীকার করবে। দেবী করুণাময়ী, তিনি নিশ্চয়ই তোমার সব পাপ মার্জনা করবেন। আমিও সেটাই চাই বাবু। এই জীবন, এই খড়গের বোঝা আমি যে আর বইতে পারছি না। এরপরে চম্পা নরেনের সঙ্গে দেবীর মন্দিরে গিয়ে সেই খড়গ রেখে নিজের সমস্ত পাপ স্বীকার করে ও প্রার্থনা জানায়। এরপর থেকে চম্পা দেবীর মন্দিরেই সেবায়েত হিসেবে রয়ে যায়।